হা 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 হা। কিরে, কোথায় গেল তোর দাপট? ভার্সিটিতে তো খুব দাপট দেখালি, এখানে দেখা দেখি তোর দাপট। হুম। ছেলেটি কোনো কথা বলতে পারে না। ছেলেটির মুখ দিয়ে শুধু রক্ত বের হচ্ছে। মুখের সামনের অংশের প্রত্যেকটা দাঁতকে প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়েছে। দাঁতের মাংসগুলো থেকে যে জায়গা দাঁতগুলো একটা একটা করে তুলে নিয়েছে, সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে। রক্তের কারণে ছেলেটি কোনো কিছুই বলতে পারে না। আবার বলে ওঠে আগন্তুকটি। জানিস তো ভাই একটা কথা, মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, কিন্তু অমানুষগুলো দেখতে তো অবিকল মানুষের মতোই হয়ে থাকে। তাই তোর এত কোনো দোষ নেই, কিন্তু দোষ কপালের। তাই তো তোকে এখানে মরতে হবে আমার হাতে। ছেলেটির উক্ত কথাগুলো বলে একটা অন্যরকম হাসি দেয়। তার এই হাসিতে লেগে আছে রহস্যময়, অনেক রহস্যময় কথা, অনেক অজানা অজানা গন্তব্যের কথা, ইতিহাসে বিলুপ্ত হয়ে যাবা বৈচিত্র্যময় অনেক কথা, যেটা সবার আড়ালে, সবার অগোচরে, সবার কাছ থেকে এক ধোঁয়াশার পাতায়, কারোর ধোঁয়াশার আড়ালের আচ্ছন্ন এক অন্যতর গহীন ভুবনের গুহার সমতল কিছু সুরাহা বাস্তবতা। আগন্তুকটি কোনো কিছুই বলে না। আগন্তুকটি চুপটি করে আছে। আগন্তুকটি কোনো কথা বলে না। একটা বক্স বের করে। বক্সের ভেতর অনেক কিছু দেখা যায়। একজন মানুষকে টর্চার করার জন্য যত সামগ্রী প্রয়োজন, ঠিক ততগুলি সামগ্রী তার এই বক্সের ভিতর রাখা আছে, যেটা থেকে খানিকটা শরীরটা শিহরিত হয়ে ওঠে চেয়ারে বাঁধা অবস্থায় থাকা ছেলেটির। আগন্তুকটি এক এক করে সেগুলো বের করে টেবিলের উপর রাখতে থাকে। অন্যদিকে বাবা, বাবা কোথায় তুমি? এদিকে এসো, তাড়াতাড়ি এসো বলছি। মেয়ের মুখে এরকম কথা শুনে হন্তদন্ত হয়ে সিঁড়ি ভেদ করে ড্রয়িং রুমে এসে সোফায় বসলেন ইসলাম মিয়া। সোফায় বসা সোফায় বসে পড়ার পর হাতে থাকা কিছু ডায়েরিগুলো টেবিলের ওপর রাখেন। তারপর শান্ত কণ্ঠে মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠেন, কি হয়েছে মা বল। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটার জন্য আমাকে দ্রুত কোর্টে যেতে হবে। বাবার মুখে এরকম কথা শুনে এবার মেয়েটি রাগান্বিত কণ্ঠে ঝাড়ি দিয়ে কথাগুলো বলে ওঠে। বাবা সবই তো ঠিক আছে, কিন্তু তোমার এই দুইটা বডিগার্ড আমি যেখানে যাই সেখানেই কেন যায়? আমি চাই না তোমার এরকম বডিগার্ড। ওদেরকে বলে দাও আমি যেখানে যাব ওরা যেন আমার সাথে সব জায়গায় না যায়, না হলে কিন্তু আমি ভয়ানক কাণ্ড ঘটিয়ে দিয়ে দিব। মেয়ের মুখে এরকম কথা শুনে ইসলাম মিয়া কি বলবে বুঝে উঠতে পারে না। ইসলাম মিয়া আরো কোনো কিছু না ভেবে উপায় না বের করতে পেরে মেয়ের খুশির জন্য বলে ওঠে, ওকে ঠিক আছে আম্মু, আমি ওদেরকে বলে দিয়েছি ওরা তোমার সাথে তেমন কোথাও যাবে না। তবে হ্যাঁ, তুমি কোথাও গেলে ওরা অবশ্যই যাবে, কিন্তু তোমার থেকে দূরে দূরে থাকবে, কারণ তুমি হয়তো জানো না যে আমাকে কতগুলো কেস হ্যান্ডেল করতে হয়। এমন এমন আসামি আছে যারা আমাকে কোর্টের ভেতর হুমকি দেয়। আমি চাই না আইনকে বাঁচাতে গিয়ে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলি, তাই আমি যেটা বলছি সেটাই শেষ কথা। মেয়েকে আর তেমন কোনো কিছুই বলার আগে সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে জজ সাহেব ইসলাম মিয়া। অন্যদিকে আবার আগন্তুকটি এক এক করে সকল রকম মরণ যন্ত্রণা দেওয়ার জন্য তার বক্স থেকে সকল রকম সামগ্রী বের করে টেবিলের ওপর রাখে। রক্তাক্ত শরীর নিয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ছেলেটি আর চোখে সেদিকেই তাকিয়ে চোখের নোনা পানিগুলো ছড়াচ্ছে। ছেলেটি একটা ইলেকট্রিক্যাল তার নেয়, সেটা 3 ফেজওয়ালা। তার ইলেকট্রিক্যাল বোর্ডের মধ্যে জয়েন্টটা করে দেয়। তারপর ছেলেটির মাথায়, পায়ে, হাতে ইলেকট্রিক্যাল শক দেওয়ার জন্য কিবোর্ডে গিয়ে সুইচ দেয়। আবার বন্ধ করে আবার সুইচ দেয়, আবার বন্ধ করে দেয়। ছেলেটির অবস্থা প্রায় নাজেহাল। সে যে জায়গায় ইলেকট্রিক্যাল শক বেশি লাগছে সেই জায়গাগুলোই পুড়ে যাচ্ছে। ছেলেটি ইলেকট্রিক্যাল শক খাওয়ার কারণে পুরো ঝলসে গেছে। তারপর আগন্তুকটি ছেলেটিকে একটা টেবিলের ওপর শুইয়ে দেয়। তারপর একটা হাতুড়ি দিয়ে একের পর এক হাতগুলো থেকে শুরু করে পা পর্যন্ত, ঘাড় থেকে কোমর পর্যন্ত হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকে। ছেলেটি শুধু চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বাইরে বের হয় না, কেননা তার মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দিয়েছে। সেই কাপড় ঢুকিয়ে দেওয়ার ভেতরে যেন অসম্ভব যন্ত্রণার শিকার হচ্ছে ছেলেটি। কাপড়টা মুখের ভেতরে লাল মরিচের মতো, সাথে কালো জিরা ও ঝাঁঝালো রসুন, অতিরিক্ত মাত্রায় লবণ মুখে ঢুকিয়ে দিয়ে তার উপর কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দেয় ছেলেটির।
ছেলেটি শুধু চিৎকার করছে, চিৎকার বাইরে বের হয় না। হাতুড়ি দিয়ে অনেক যন্ত্রণা করার পর পুরো শরীরটিকে থেতলিয়ে দেয়। মাংসগুলো যেন ফেটে গেছে, শরীরের সাথে চামড়াগুলো যেন লেপ্টে আছে। লাল রক্তটা যেন শরীরের চলাচল দেখা যাচ্ছে। শরীরের শিরা উপশিরার রগগুলো যেন শিহরিত হয়ে উঠেছে। আগন্তুকটি আবার হাসি দিয়ে বলে ওঠে, হা হা হা। জানিস তো ভাই, যে জিনিসের প্রতি একবার মায়াটা বেড়ে যায় না, সে জিনিসটা পাওয়ার জন্য সেই মানুষটা অন্য আরেকটা মানুষকে মেরে ফেলতেও দুবার ভাবে না। শুধু মেরে ফেলতে নয়, যে জিনিসটাকে সে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, ওই জিনিসটার জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে। যেমন তোর একটা ভুলের জন্য এখন তুই এখানে আটকে আছিস। আগন্তুকটির মুখে এরকম কথা শুনে আরো ভয় পেয়ে যায় ছেলেটি। ছেলেটি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। ছেলেটিকে টেবিলের ওপর শুয়ে রাখা অবস্থায় একটা পেরেক দিয়ে ছেলেটির পিঠের ওপরে হাতে পায়ে হাতুড়ি দিয়ে পেরেক মেরে দেয় টেবিলের সাথে। তারপর একটা ড্রিল মেশিন নেয়, ছেলেটির দুই হাঁটুর মধ্যে ফুটো তৈরি করে দেয়। পাগলের মতো হাসছে আর ওসব করছে। যে হাত দিয়ে তার প্রিয় জিনিসটাকে সে ধরেছিল, সে হাতের ওপর ড্রিল মেশিন দিয়ে এক এক করে অনেকগুলো ছিদ্র করে দেয়। হাতের তালুগুলো যেন এক ছিদ্রবিহীন অস্তিত্বহীন মানুষের হাত হয়ে গেছে। হাতের রগ, শিরা, উপশিরা, হাড়, হাড্ডি সব দেখা যাচ্ছে। আগন্তুকটি কেন জানি না ওর প্রতি একটু মায় হয়, তাই ওর মুখের ভেতর থাকা কাপড়টা বের করে। সাথে সাথে ছেলেটি যেন এক জান্নাতি নিঃশ্বাস নেয়, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাই, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে ও তোমার প্রিয় পছন্দের জিনিস। আমি ভুল করে ধরে ফেলেছিলাম নিজের করে নিব বলে। আমি ওর কাছে মাপ চেয়ে নিব। অনেক অত্যাচার করলে, এবার অন্তত আমাকে ছেড়ে দাও। আমার ফ্যামিলির কাছে যেতে পারবো। বেঁচে থাকতে আর ভার্সিটি আসবো না। ভাই, প্রাণটা আমায় ভিক্ষা দাও। ছেলেটির মুখে এরকম কথা শুনে ছেলেটিকে আর কোনো কিছু বলতে না দিয়ে আবার ছেলেটির মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দেয়। তারপর আগন্তুকটি ছেলেটিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। সত্যি কথা বলতে আগন্তুকটির মাথা কাজ করছে না। সে যা করে নিজের ইচ্ছেই করে, যা করবে সেটা নিজের ভাবনাতেই করবে। সে নিজেকে ছাড়া অন্য কারোর কথা শুনে না। নিজের মন আর নিজের আত্মার সাথে সে বন্ধুত্ব করেছে। আগন্তুকটি ভীষণ ভয়ানক। যখন সে বলেছে তখন সে করে দেখাবে। তারপর আগন্তুকটি ধারালো একটা চাকু নিয়ে ছেলেটির পায়ের কবজি চামড়া কেটে দেয়। সাথে সাথে গড়গড় করে রক্ত বের হতে থাকে। তারপর আস্তে আস্তে পা থেকে চামড়াগুলো নিচের দিকে ছিলতে শুরু করে। ছেলেটি যেন জীবন থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে। মৃত্যু যেন তার খুব সন্নিকটে। ছেলেটির চিৎকার বাইরে বের হয় না। ছেলেটি মরণ যন্ত্রণায় পাগলা কুত্তার মতো চিৎকার করছে, কিন্তু মৃত্যু তাকে বরণ করছে না। ছেলেটি যেন নিজের মৃত্যুটাকে খুব কষ্ট করে উপলব্ধি করতে পারছে। আগন্তুকটি ছেলেটির শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়াগুলো ছিঁড়তে শুরু করে। ছিঁড়তে ছিঁড়তে এক পর্যায়ে শরীর থেকে পুরো চামড়াটাকেই আলাদা করে ফেলে। শরীরে শুধু গোস্তগুলি দেখা যাচ্ছে। রক্তে রক্তাক্ত হয়ে গেছে, রক্তবিহীন হয়ে গেছে ছেলেটির শরীর। সাদা রুমের সাদা রঙের ফ্লোরটা রক্তের লাল, রক্তাক্ত হয়ে গেছে। ছেলেটির জীবনটা শুধু থুকপুক থুকপুক করছে। আগন্তুকটি আবার এটা ভিডিও করছে ইউটিউব, ফেসবুক এবং আরও জনপ্রিয় অ্যাপগুলোতে আপলোড করার জন্য। তারপর আরও একটা ধারালো ছুরি দিয়ে সেটির শরীর থেকে গোস্তগুলোকে পিস পিস করে তার শরীর থেকে ছেলেটির গোস্তগুলোকে বের করে নিতে থাকে। ছুরি দিয়ে যতবার তার শরীর থেকে গোস্তগুলো বের করার জন্য আঘাত করছে, ততবার যেন ছেলেটির কলিজা গিয়ে আঘাত লাগছে। ছেলেটি এক পর্যায়ে তার এইরকম মরণ যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শ্বাসরোধ করে মেরে ফেলে নিজেই নিজেকে। অর্থাৎ সে নিজের শ্বাসটাকে বাইরে ফেলছিল, সেই নিঃশ্বাসটাকে আর ভেতরে নেয়নি। নিজের নিঃশ্বাসটাকে বন্ধ রেখে ছেলেটি মরণ যন্ত্রণায় হাত থেকে বেঁচে থাকার জন্য পরপারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগন্তুকটি এটা দেখে এক অন্যরকম হাসিতে মেতে ওঠে। তারপর আগন্তুকটি সেই ভিডিওটাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর অন্যান্য জনপ্রিয় অ্যাপগুলোতে পাবলিশ করে দেয়। মুহূর্তের মধ্যে যেন ভাইরাল হয়ে যায় ভিডিওটা। ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশে দেশগুলোতে, যেমন ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান আরও অনেক দেশগুলোতে। এক ভয়ের আতঙ্ক শুরু হয়ে যায়, যেন পুরো ফেসবুকে হাহাকার আর আয়তন ছড়িয়ে পড়ে। সবার মুখে শুধু একটাই কথা, শহরের প্রভাবশালী ছেলে যদি এই অবস্থা করে এক অজানা কুখ্যাত সন্ত্রাসী, তাহলে না জানি সাধারণ মানুষের কি অবস্থা করে এই সন্ত্রাসী।
ছোট থেকে বড় পর্যন্ত সবাই যেন আতঙ্কে ও ভয়ে আছে। কেউ এখন বাসার বাইরে তেমন আড্ডা দেয় না, সবাই যেন ঘরের ভেতরে ঘরবন্দি হয়ে আছে। আসলে এতক্ষণ কি হলো বা কি হচ্ছে কোনোটাই আপনারা বুঝে উঠতে পারেননি, তাই না? কোনো সমস্যা নেই, আমি সবটাই খোলসা করে বলছি যে কি হয়েছিল, কেনই বা আগন্তুকটি এই ছেলেটিকে নৃশংসভাবে হত্যা করলো। তবে কমেন্ট করে জানাবেন, এর থেকেও ভয়ঙ্কর গল্প শুনতে চান নাকি এর থেকে কম ভয়ঙ্কর গল্প শুনতে চান? জনপ্রিয়, সবার পরিচিত আমাদের রাজশাহী শহর। রাজশাহী শহরের রাজশাহী ইউনিভার্সিটিতে কম বেশি পড়তে আসে বাইরের দেশগুলো থেকে শুরু করে বাইরের অঞ্চল, বাইরের ডিস্ট্রিক্ট, বাইরের বিভাগগুলো থেকে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা। আর এই রাজশাহী শহরটাতেই যেমন লেখাপড়ার পাশাপাশি তেমনই চলে আরও অনেক রকম বেপরোয়া কাজ, সাথে অশ্লীল কাজ আর অন্যান্য যেগুলো বলাই যায় না। আমাদের জজ সাহেবের মেয়ে ইউনিভার্সিটিতেই পড়ে, জজ ইসলাম সাহেবের মেয়ে তানিয়া। তানিয়া দেখতে অসম্ভব সুন্দর, ফর্সা, অর্জুন বর্ণের এক লাজুক লতা গোলাপি পরি। পঞ্চগড় ডিস্ট্রিক্ট থেকে পড়তে যায় সেখানে এক ছেলে, ছেলে বললেও ভুল হবে, বলতে হবে আগুনের পোলা, পুরোই আগুনের পোলা। ছেলেটিকে বুঝলে নরম আর ভাবলে গরম। আর ছেলেটির ভার্সিটির প্রথম দিন, কাঁধে ব্যাগ, চোখে সানগ্লাস, পরনে স্টাইলিশ প্যান্ট, প্যান্টের সাথে ম্যাচিং করে টি শার্ট আর হাতে ঘড়ি। বাইক নিয়ে প্রবেশ করছেন রাজশাহী ভার্সিটির মাঠে। সবাই ছেলেটির দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটি কোনো দিকে না তাকিয়ে তার বাইকটি পার্কিং করে নিজের ক্লাসরুমে অর্থাৎ প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। যতই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে ততই যেন কারোর সাথে ধাক্কা খেয়ে না পড়ে গিয়েও বেঁচে যায়। কিন্তু সে ধাক্কা খেয়েছে, সে ফ্লোরে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথেই চিৎকার করে বলে ওঠে, ওরে মারে, কোমরটা বুঝি গেল রে। ছেলেটি মেয়েটির কথায় তার চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে। মেয়েটির দিকে তাকিয়ে তো প্রথম তাকাতেই যেন ছেলেটির শরীরে 11,000 ভোল্টের এক শীতল বাতাস প্রবাহিত হয়ে যায়। হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ করে মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে তো অবাক, কেন ছেলেটি হা করে চোখ করে আছে তার দিকে। এটা দেখেই মেয়েটি ফ্লোর থেকে উঠে গিয়ে ছেলেটির সামনে তুড়ি বাজাতেই ছেলেটির হুঁশ ফিরে আসে। তারপর মেয়েটি ঝাড়ি দিয়ে বলে ওঠে, কি রে বেটা, তুই কি চোখ উপরে নিয়ে ঘুরিস নাকি রাস্তাঘাটে? ফেলে দিয়ে তো আমার কোমর দিলে ভেঙে। ছেলেটির কোনো কথাই বলে না, হাঁ করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটি এটা দেখে ছেলেটির কলার ধরে মেয়েটি তার মুখের সামনে আবার ঝাড়ি দিয়ে বলে ওঠে, কি রে বলদার বাচ্চা বলদ, তুই এইভাবে কি দেখছিস? দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে নতুন। যা, তুই নতুন বলে তোকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম চোখগুলো নিচের দিকে দিয়ে সোজা তাকিয়ে হাঁটবি। কথাগুলো বলে মেয়েটি চলে যায়। ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ প্রিন্সিপালের রুমে গিয়ে পরিচিত হয়ে নিজের ক্লাসরুমে চলে যায়। সেখানে গিয়ে তো আরও অবাক, কেন সেখানে গিয়ে সে দেখতে পায় তার ব্যাচে পড়ছে সেই মেয়েটি। ছেলেটির পাশে আরেকটি ছেলে বসেছিল। পলাশ নামের ছেলেটি হাত বাড়িয়ে দিয়েই বলে ওঠে, হাই, আমি পলাশ। এই ভার্সিটিতে দীর্ঘ 3 বছর ধরে লেখাপড়া করছি। তুমি নিশ্চয়ই নতুন। আমরা বন্ধু হতে পারি? হাই, আমি ফারুক। এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। এখানে থেকে পড়ালেখা কমপ্লিট করে যে কোনো একটা জায়গায় সেটেল হয়ে যাব। হ্যাঁ শিওর, অবশ্যই আমরা ফ্রেন্ড হতে পারি। তারপর দুজনে অনেক কথা বলে। এক পর্যায়ে ফারুক নামের ছেলেটি জিজ্ঞেস করে বলে ওঠে, আচ্ছা বন্ধু, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। করতে পারিস। যে কোনো প্রশ্ন, কোনো সমস্যা নেই। তোর প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি, বল। পলাশের কথা শুনে এবার ফারুক আমতা আমতা করে হালকা একটু মুচকি হাসি দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে চোখের ইশারায় দেখিয়ে বলে ওঠে, ওই মেয়েটাকে আর ওই মেয়েটার সম্বন্ধে আমাকে কিছু ডিটেলস দে। কেন, তুই জেনে কি করবি? ওর কি দরকার তোর? তুই নতুন, তাই ওর সম্বন্ধে জানিস না। ও কার মেয়ে? হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাচ্ছি যে ওইটা কে এবং পরিচয় কি। ফারুকের কথায় সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে এবার হালকা হাসে পলাশ বলে ওঠে, ও হচ্ছে আমাদের এই এলাকার জজ সাহেবের মেয়ে। আর আমাদের জজ সাহেব হচ্ছে ইসলাম মিয়া, আর তার মেয়ে হচ্ছে তানিয়া। আর কিছু জানার আছে তোর? এবার পলাশের কথায় ফারুক হালকা হেসে বলে ওঠে, আরে না রে, যা বলেছিস এতেই অনেক। আর এর থেকে বেশি জানার প্রয়োজন নেই। যা জেনেছি এতেই কাজ হয়ে যাবে। তাই? দুজনে এইভাবে অনেক কথা বলে, অনেক আড্ডা দেয়। প্রতিটা ক্লাস তারা করে। এই ক্লাসটাই শেষ করে তখনই
হঠাৎ করে চোখে চোখ পড়ে যায় মেয়েটির। মেয়েটি আর কেউ না, মেয়েটা হচ্ছে তানিয়া। তানিয়া হঠাৎ চোখে আটকা পড়ে যায় ফারুকের চোখ চোরা। ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে আছে ফারুক এখনও তানিয়ার দিকে। তানিয়া কোনো কিছু না বলে কোনো রকমের ক্লাস শেষ করে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। এরপর পলাশ আর ফারুক বেরিয়ে পড়ে বাইক নিয়ে পুরো শহরটা ঘুরে দেখবে বলে। তাদের বাকি বন্ধুগুলো আজকে ভার্সিটিতে আসেনি বলে পরিচয় করে দিতে পারেনি, পরে পরিচয় করে দিবে বলে শহরটা ঘুরতে বের হয়। হঠাৎ করে অন্যদিকে ফারুকের ফোনে ফোন আসে। ফোন রিসিভ করতেই বলে ওঠে, বস, আপনি কোথায় আছেন? আমরা এই মুহূর্তে একটা খবর পেলাম। আজকে আপনি যে ভার্সিটিতে আসেন সেই ভার্সিটি থেকে রাতের আধারে প্রায় 30 জন মেয়েকে 35,000 কোটি টাকার বিনিময়ে বিদেশি আমেরিকার দেশে বিক্রি করে দেবে। উপরোক্ত কথাগুলো শুনে ফারুক রাগে ফেটে যাচ্ছে। নিজের অজান্তেই বাইকের হ্যান্ডেল ব্রেকটা কষে এক চাপ দেয়। হঠাৎ এমন হাওয়াতে পেছন থেকে ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ে পলাশ। পলাশ কোনো কিছু বুঝতে পারে না। কিছু বলে ওঠার আগেই ফারুক বলে ওঠে, তোরা সব ব্যবস্থা কর, চারদিক দিয়ে ঘেরাও কর, সময় মতো আমি চলে আসবো। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দিয়ে পলাশের দিকে তাকায়। তখনই পলাশ রাগী কণ্ঠে বলে ওঠে, কিরে, তুই কি আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করতে এসেছিস নাকি? এত জোরে কেউ ব্রেক করে? আজকে তো আমার জীবনটা বেরিয়ে যেত। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তোর সাথে আর বাইকে যাব না ভাই, তুই যা। হুম, চুপ বেটা, বাইকে যখন চড়েছিস তাহলে যেতে হবে। তারপর তারা দুজন আবার রওনা দেয়। পলাশকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে ফারুক চলে যায় তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এই ফারুক কে সেটা জানতে চাইছেন না? ফারুক হচ্ছে বাংলাদেশের অন্যান্য জেলা এবং ডিস্ট্রিক্টের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্যমূলক পঞ্চগড় ডিস্ট্রিক্টের ছেলে। ফারুকের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ, পঞ্চগড় ডিস্ট্রিক্ট, আটোয়ারি উপজেলা, আটোয়ারি থানা, আটোয়ারি ফকিরগঞ্জ বাজার। এর পাশেই তার বাসা। বাবা মায়ের দুই মাত্র সন্তান। তবে বাবা মায়ের বড় সন্তান, তার একটা ছোট্ট বোন আছে। বাবা একজন প্রভাবশালী বিজনেসম্যান, মা গৃহিণী। ভালোবাসা দিয়ে পরিপূর্ণ একটি ফ্যামিলি। ফারুক যেমনই ভালো তেমনই তার মাথা যদি একবার বিগড়ে গেল থাকে না, আর ভালো তখন হয়ে যায় কালো। তবে এই শহরে কেউ জানে না তার ফ্যামিলি কি বা কারা। প্রতিজ্ঞা করে নিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে ততদিন ফিরবে না তার নিজের শহরে, ফিরবে না তার প্রিয় আপনজনদের কাছে। তবে ভালো মানুষ হবার পাশাপাশি সে ছাড়তে পারবে না তার অকর্ম কাজগুলো। বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে দাদাভাই বলেই চিনে। দাদাভাই নামটা শুনে মানুষের মধ্যে এক অন্যরকম প্রশান্তির এক মুচকি হাসি ফুটে ওঠে। অন্যদিকে সন্ত্রাসীদের বুকে শুরু হয়ে যায় ধূপধুকানি। ভবনের শব্দে তাদের বুকের হার্টবিট দ্রুত চলাচল শুরু করে। ভয়ের শরীর থেকে অঝোর ধারায় ঘাম বেয়ে বেয়ে পড়তে শুরু করে। জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয় নিজেকে প্রমাণ করতে। সেও পারে কোনো কিছু করে দেখাতে। কারোর মধ্যে কোনো কিছুর প্রতিভা আছে, সেটা তার বাবা বুঝতে চায়নি। বাবাকে বোঝানোর জন্য সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে নতুন করে জীবন, নতুন সংগ্রামে, নতুন মানুষের সাথে, নতুন পরিবেশ, নিজেকে মিলিয়ে নিতে সবার সাথে। এমন কিছু যার জন্য সে বাড়ি থেকে বের হয়ে আসে এই রাজশাহী শহরে। সেটা না হয় পরে শুনছি পরের পর্বে। আপাতত দেখে আসি, শুনে আসি বাড়িতে ফেরার পর তানিয়া কি করেছে, কি বা বলেছে তার ফ্যামিলির মানুষকে। ও হ্যাঁ, তানিয়ারা দুই বোন, বলতে ভুলে গেছি। তানিয়া হলো বড়, তানিয়ার একটা ছোট বোন আছে। তার বোনের নাম হচ্ছে তাফিয়া। তানিয়া বাড়িতে এসে ব্যাগটা ছুঁড়ে মারে সোফায়, তারপর রাগী ভাব নিয়ে বসে পড়ে সোফাতেই। তাফিয়া তানিয়াকে রাগী ভাব নিয়ে সোফায় বসতে দেখে মুচকি হেসে তাফিয়া বলে ওঠে তানিয়ার উদ্দেশ্যে, কি রে আপু, ভার্সিটিতে আজকে কি হয়েছে তোর সাথে যে ভার্সিটিতে আসার পরে ব্যাগটাকে ছুঁড়ে মারলে সোফার ওপরে? তানিয়া কোনো কথা বলে না। তাকে নিজের রাগটাকে কন্ট্রোল করে ছোট বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে এবার বলে ওঠে, তোর না জানলেই নয় রে বোন, তোরে কি জানতেই হবে? তুই বলতে চাইলে শুনবো, আর বলতে না চাইলে কি তোকে জোর করবো নাকি? আর বলিস না, কোথা থেকে জানি না ভার্সিটিতে একটা ছেলে উঠে এসেছে। আস্তে আস্তে প্রথম দিনে ছেলেটা আমার সাথে ধাক্কা খেয়ে আমি গেলাম ফ্লোরে, পড়ে গিয়ে দিলাম অনেকগুলো কথা শুনিয়ে। তারপরে ছেলেটি কোনো রিয়াকশন না করে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবারও দিলাম অনেকগুলো কথা শুনিয়ে। তারপর নিজের ক্লাসের রুমে গেলাম, সেখানে গিয়ে তো আরেক ঝটকা খেলাম, কেননা বেটা খটাস আমার সাথেই পড়ে। পড়িস তো পড়িস, ঠিক আছে ভাই, তাই বলে তুই পুরো ক্লাস চলাকালীন আমার দিকেই তাকিয়ে থাকবি?
তানিয়ার মুখে এরকম কথা শুনে তাফিয়া হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। হাসতে হাসতে তাপিয়া বলে ওঠে, তাই আমার তো মনে হয় ছেলেটা তোর প্রেমে পড়ে গেছে, কেননা প্রথম দেখায় ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে, তারপর পুরো ক্লাসরুমে কারো দিকে না তাকিয়ে শুধু তোর দিকে তাকিয়ে থাকা, তারপর জানি না তোর সাথে কি কি করে সে। এই জন্যই তো তোকে বলি এত মেকআপ করে ভার্সিটিতে যাস না। কিন্তু কে কার কথা শোনে, এখন বোঝ ঠেলা। তাফিয়ার কথা শুনে রেগে মেগে একাকার। তানিয়া আরো কিছু বলতে যাবে, তার আগেই তাফিয়া তাকে থামিয়ে দিয়ে আবার বলে ওঠে মুচকি এসে, আচ্ছা আপু শোন না, ছেলেটা দেখতে কেমন রে? অনেক হ্যান্ডসাম, স্টাইলিশ, ড্যাসিং লুক, সিক্স প্যাক বডি, উজ্জ্বল ফর্সা শ্যামলা বর্ণের ছেলেটি দেখতে নিশ্চয়ই বলিউডের হলিউডের শাকিব খানের মতো। সমস্যা নেই তো, যদি ছেলেটাকে পছন্দ হয় তাহলে আমাকে বললে আমি বাড়িতে বলে ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করে দেব। কি বললি তুই? দাঁড়া। এই বলে দৌড়ে নিজের রুমে চলে যায় তাফিয়া। অন্যদিকে ফারুক বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে সোফায় বসে ল্যাপটপ নিয়ে তারপর এখানকার লোকাল সব সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় লাগানো আছে সেটা চেক করতে থাকে। কেননা সে মনে করে অপারেশন নেওয়ার আগে কোনো দিক দিয়ে নিব এবং কিভাবে নিব তাই তার পূর্ব প্রস্তুতি ভেবে রাখা উচিত। অন্যদিকে যে ফারুককে ফোন করেছিল সেই ছেলেটি তার দলের সমস্ত ছেলেকে নিয়ে যেদিক দিয়ে ট্রাক নিয়ে যাবে পাচার করার জন্য সেই দিক দিয়ে আশেপাশের এলাকা সহ রাস্তাঘাট ঘেরাও করে নিয়েছে প্রায় কয়েকশো ছেলেকে নিয়ে। প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা চেক করে নেয়, শুধু 3 জায়গায় খালি আছে যে জায়গাগুলোতে কোনো সিকিউরিটি দেওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। সে বুঝে গেছে এই 3 রাস্তার মধ্যে দিয়ে যে কোনো একটি রাস্তা দিয়ে তারা মেয়েগুলোকে পাচার করবে, তাই সে তার লোকদের 3 রাস্তা ঘিরে ফেলতে বলে, সাথে বন্দুক, রাইফেল আর অন্যান্য সরঞ্জাম রেডি করতে বলে, আর অন্যান্য সামগ্রী যেগুলো দিয়ে মুখাপেক্ষ হবে। 2 দলের মধ্যে লড়াই হবে, 2 দলের মধ্যে বিজয় হবে কারা, তাই পূর্বের প্রস্তুতি নিয়ে রওনা দেয় ফারুক। সবকিছু তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমেছে, চারিদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে হালকা হালকা ঘন কালো মেঘ দেখা যায়, যার কারণে তারা চাঁদ কোনোটাই দেখা যায় না। পরিবেশটা কেমন যেন হালকা অন্ধকারে ছেয়ে গেছে। পুরো রাস্তাটা পিন পিন নীরবতায় বিরাজ করছে। পুরো রাস্তাটা যেন আজকে অন্যান্য দিনের চেয়ে এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। রাত 10টা বেজে 5, দেখতে দেখতে 11টা বেজে 12টাতে ওভারটেক করে রাত বাজে 1টা। এখনো কারো কোনো সাড়াও পাওয়া যায় না। এটা দেখে এবার ফারুক বলে ওঠে, কি রে, তোর খবর কি? সঠিক ইনফরমেশন ছিল, এখনো তো কেউ এলো না। ভাই, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবীর আলো বাতাস সহ পৃথিবীর সকল সৃষ্টিকে সাক্ষী রেখে আমি দীপ্তকণ্ঠ শপথ করে বলছি, আমি যা ইনফরমেশন এনেছি সবটাই সত্যি। আমরা আর কয়েক মিনিট অপেক্ষা করি, নিশ্চয়ই তারা আসবে। কথাটা শেষ করার আগেই 2 দিক দিয়ে 2টা কালো রঙের স্মার্ট কার এসে উপস্থিত হয়ে রাস্তার সাইডের সাথে আরেকটি ট্রাক, তার পেছনে আরেকটি লরি। গাড়িগুলোর ভেতর থেকে 2 জন ব্যক্তি বের হয়ে আসে। একজনের পরনে আছে সাদা কোট, স্যুট বুট পরিহিত ব্যক্তি, অন্যজনের বর্ণনা আছে কালো রঙের কোট আরও অন্যান্য স্যুট বুট পরিহিত আরও এক অন্য ব্যক্তি। 2 জনের মুখে 2টা কালো রঙের মাস্ক। কোনো কথা ছাড়াই কালো রঙের পোশাকধারী ব্যক্তিরা হাতের ইশারা দেওয়ার সাথে সাথে তাকে দরজা খুলে দেয়। আর ট্রাকের ভেতর দেখা যায় প্রায় 30 থেকে 50টার মতো মেয়ে আছে। মেয়েগুলো দেখে দূর থেকেই বোঝা যাচ্ছে তাদের ড্রাগস দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অন্যদিকে সাদা রঙের কোট পরিহিত ব্যক্তিটি হাতের ইশারা দিয়ে অপর গাড়িটির দরজা খুলে দেয়। সাথে সাথে 1000 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল এবং 100 টাকার বান্ডিল থাক করে টাকা দিয়ে ভরিয়ে রাখা হয়েছে গাড়িটাতে। দেখেই হাসি দিয়ে 2 ব্যক্তি বলে ওঠে, তোমার মাল চাই, মাল দিলাম। আমার টাকা চাই, আমি টাকা নিলাম। তুমি এখান থেকে কেটে পড়তে পারো। নেক্সট প্ল্যান কোথায় করবে সেটা আমাকে জানিয়ে দিও মেসেজ করে। গুড বাই, চলি, সি ইউ, ভালো থেকো। ওই দাঁড়া, 1 মিনিট যাবি? ঠিক আছে, কথাটা শুনে যা। যতগুলো টাকা দিয়েছি না মালগুলোর থেকে বেশি দিয়েছি, প্রত্যেকটাকে একবার করে আমি পরখ করে দেখব, তারপর এগুলোকে বিদেশে সেল করব। কেননা আমাদের তো যাচাই করতে হবে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ, কারণ সবগুলোর দাম আমি এক রেটে দিয়েছি। তাই আগে আমাকে টেস্ট করতে হবে যে কোনটার স্বাদ কেমন। যেটা স্বাদ বেশি সেটা মুনাফা বেশি, আর যেটা স্বাদ কম সেটার মুনাফা কম, বুঝলি?
এই বলে যখন দুই আগন্তুক দুই দিক দিয়ে তাদের দুই সম্পদ নিয়ে চলে যাবে, তখনই রাস্তার দুই দিক দিয়ে বিদ্যুতের গতি, অর্থাৎ বিদ্যুতের 11,000 ভোল্টের চেয়েও দ্রুত বেগে এক একটা বুলেট এসে যেন লাগছে এক একজনের শরীরে। হঠাৎ করে এমন হাওয়াতে দুই দিক দিয়ে দুই নেতা ভয় পেয়ে যায়। তারা নিজেদের বাঁচানোর জন্য সেই স্থান থেকে পালিয়ে যেতে নিলেই সাদা রঙের কোট পরিহিত লিডার ধরা পড়ে যায়। অন্যদিকে রাস্তার ধারে গাছগাছালি ঝোপঝাড়, সাথে গাছের ডাল পাতা পড়ে থাকায় কালো রঙের পোশাকধারী ব্যক্তিটি খুব সহজে লুকিয়ে পড়ে সেইগুলোতে। সবাইকে মারে পটাপট করে। কারণ ফারুকের দলের ছেলেরা, কারণ তাদের এক একজনের হাতে ছিল 9mm রিভলভার, 4mm রিভলভার, স্পাইপার, বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ হেলমেট, আর এক একটা চাইনিজ কাচের তৈরি কুড়াল, এক একটা ধারালো চাইনিজ কাচের তৈরি চাকু। যাকে যেভাবে পেয়েছে তাকে সেখানেই সেভাবে মেরে ফেলেছে, কোনো কথা বলার সুযোগ দেয়নি। প্রায় রাস্তাটা লাল রক্তে ছেয়ে গেছে। রক্তের কারণে আশেপাশের গাছপালা সহ পড়ে থাকা ডাল পাতাগুলো রক্তের লাল রং ধারণ করেছে। পরিবেশটা শুধু রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তবে তাদের মধ্যে থেকে এখনো বেঁচে রয়েছে সেই সাদা রঙের লিডারটা। এবার ফারুক একটা লম্বা একটা কোড়াল দিয়ে এগিয়ে আসতে থাকে সেই অজানা ব্যক্তির দিকে। সেই অজানা ব্যক্তিটিকে দুই দিক দিয়ে দুজন ধরে রেখেছে। তার হাতের সামনে এসে কোড়ালটা দিয়ে তার শরীরটাকে ভালো করে একবার শুইয়ে দেয়। তারপর কোড়ালটা তার মুখের সামনে রেখে হালকা হেসেই বলে ওঠে, জানিস তো, এই ফারুক ভাই যায় যেখানে বিপদের সাথে খেলতে ভালোবাসে সে সেখানে। তোরা জানিস না এই দাদা ভাই এই শহরে এসেছে? সাদা রঙের কোট পরিহিত লোকটি দাদা ভাই নামটা শুনতেই যেন তার হাত পা কাঁপাকাঁপি শুরু করছে, ঘামতে শুরু করেছে। ঘামটা যেন তার শরীরে বৃষ্টির ঝর্ণায় পড়ছে। লোকটি এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, ভাই আমি কিছু জানি না, আমার যতটুকু দায়িত্ব আমি শুধু ততটুকুই দায়িত্ব পালন করেছি। এর বিনিময়ে আমি মোটা অঙ্কের টাকা পেয়েছি। এর পেছনে কে আছে বা কারা আছে সেটা আমি জানি না। আমাকে ঠিকানা থেকে এগুলো করতে বলেছে, তাই আমি এসেছি। তুই যেহেতু জানিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি হবে? মরার জন্য তৈরি হয়ে নে। ফারুকের মুখে এই কথা শুনে লোকটি ভয়ে একটা শীতল কণ্ঠে ঢোক গিলে আর ভয়ে জড়সড় হয়ে আতঙ্কের সুরে বলে ওঠে, ভাই আমাকে মারবেন না, মারবেন না, আমি বলতেছি আমি কিছুটা জানি, সে কিছুটা থেকে আমি আপনাকে বলতেছি। তারপর সেই সাদা রঙের পোশাকধারী লোকটি সব ঘটনা খুলে বলতে শুরু করে ফারুক ওরফে দাদা ভাইয়ের সামনে। ভাই মেয়েগুলোকে বিদেশে পাচার করা হবে এবং সেখান থেকে মেয়েদের সাথে অনেক রকম কাজ করা হবে, মেয়েদের নিয়ে ব্যবসা করা হবে, আমি এটুকু জানি। আর এগুলো কোনো এক ভার্সিটি থেকে পাচার করা হয় এবং ওই ভার্সিটির কেউ একজন জড়িত আছে, যে কিনা কোটি কোটি টাকার পাহাড় করছে। আর বিদেশ থেকে আরও বড় বড় পার্টিরা আসে যারা আমাকে টাকার বিনিময়ে এদেশে পাঠাই, আমি টাকার বিনিময়ে এদেশ থেকে নিয়ে যাই। তাহলে মরার জন্য তৈরি হয়ে নে। কথাটা বলতে দেরি, কিন্তু শেষ করতে দেরি হয়নি। একটা কাচের টুকরা দিয়ে একের পর এক পেটের মধ্যে আঘাত করতে থাকে। এত পরিমাণ আঘাত করেছে যার কারণে ছেলেটির পেটের ভেতর থেকে নাড়ি এবং ভুঁড়িগুলো বের হয়ে আসে। বাইরে রক্তের সন্ধে দুর্গন্ধ ছড়িয়ে গেছে পুরো জায়গাটাতে। ছেলেটির করুণ অবস্থা, নাড়ি ভুঁড়িগুলো একাকার হয়ে গেছে। এক পর্যায়ে ছেলেটি আর সহ্য করতে না পেরে মৃত্যুর স্বাদ সেখানেই গ্রহণ করে। তারপর সবাই মিলে বন্দুক নিয়ে বেশ কয়েকটা গুলি করে সেখান থেকে চলে যায়। ছেলেটির বুক থেকে মাথা পর্যন্ত ঝাঁঝরা করে দিয়েছে গুলি করে। এই খবরটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে চ্যানেলে। সাংবাদিক প্রচার করছে খবর। আবার চলে এলাম নতুন কোনো খবর নিয়ে। আমাদের এই AN টিভিতে সকল ধরনের আপডেট পেতে সাথে থাকুন। রাত বাজে 2:30 অথবা 3টা, অজানা কোনো ব্যক্তি এসে শত্রুদের অনেক নৃশংসভাবে হত্যা করে উদ্ধার করে নিয়ে যায় প্রায় কয়েক কোটি টাকার মেয়ে পাচার হতে যাচ্ছিল বিদেশের কোনো এক দেশে। সেই মেয়েগুলোকে বাঁচিয়ে নিলেও কোনো এক অজানা মাফিয়া। তবে সবাই বলছে এটা কেউ না, এটা শুধু দাদা ভাইয়েরই কাজ। কেননা বাংলাদেশের বর্তমানে যদি কেউ টপ মাফিয়া গ্যাংস্টারের মধ্যে সিক্রেট মাফিয়া হয়ে থাকে তাহলে সেটা একমাত্র দাদা ভাই। দাদা ভাইয়ের উপরে বাংলাদেশে তেমন কোনো বড় গ্যাং নেই এবং দাদা ভাইয়ের গ্যাংটা বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে গেছে, রাজত্ব চলছে। শুধু দাদা ভাইয়ের নামে, দাদা ভাইয়ের নামগুলো এই দেশের সরকার সহ জনগণ কেঁপে ওঠে এবং মেয়েগুলোকে সহি সালামতভাবে পৌঁছে দিয়েছে। আবার সেই ভার্সিটিতে মেয়েগুলোর ফ্যামিলি জানতে পেরে মেয়েগুলোকে সেখান থেকে নিয়ে যায়।
নিজেদের হেফাজতে। অনেকটাই দুর্নাম হয়েছে ভার্সিটির, কেননা আরও তথ্য পাওয়া গেছে সে ভার্সিটির কেউ এসবের সাথে জড়িত আছে, যে কিনা মেয়েদের পাচার করে বিদেশে টাকা কোটি কোটি পার করছে। রাজশাহী শহরের ভার্সিটি সহ আর অন্যান্য ভার্সিটিতে এখন আইনের আয়ত্তায় নেওয়া হয়েছে বিভিন্নভাবে আরও ব্যবস্থা, সাথে আরও কঠোর আইন জারি করা হয়েছে। আমরা এতটুকু খবর পেয়েছি। পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে রাখুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে বিস্তারিত আলোচনা। টিভির পর্দায় সাংবাদিকের কথাগুলো শুনে রাজশাহী শহরের মানুষগুলো আরও আতঙ্কে পড়ে যায়। ছেলেমেয়েগুলো বাইরে লেখাপড়া করতে পাঠাতে ভয় পায়, যে যার মতো কানাঘুষা করছে, অনেক অনেক কথাই বলছে। আজকে ভার্সিটিতে তেমন কোনো রিয়াকশান দেখা যায় না খবরের পর, কেননা ভার্সিটিতে ওই খবরের পর কেমন যেন হয়ে উঠেছে ভার্সিটিটা। বাইক নিয়ে প্রবেশ করছে ফারুক, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, মুখে চাপদাড়ি, স্টাইলিশ প্যান্ট টি শার্ট, পায়ে বেশ দামি ক্যাচ, পকেটে ফোন, মুখে হাসে। বাইক থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করে চলে যায় পলাশদের আড্ডাখানায়। পলাশ এখানে ফারুক দেখেই বলে ওঠে, কিরে, হাই বস, তোকে সবার সাথে পরিচয় করে দেই। এ হচ্ছে আমাদের নতুন বন্ধু ফারুক, আর এই হচ্ছে মুকসেদুল, বাবু, ফারহাদ, শামীম, তামিম, ইকবাল, রহিম, করিম, জব্বার, সালাম, বরকত, রফিক, শফিক, বাহাদুর। আজ থেকে সবাই আমাদের বন্ধু। সবাই এক এক করে হাত মেলা আর বন্ধুত্ব করে নিয়ে ফারুকের সাথে। ওকে বন্ধু। তারপর তারা এক এক করে সবাই একসাথে পরিচিত হয়ে নেয়। পরিচয় পর্ব সেরে নিয়ে তারা একসাথে সবাই মিলে এক জায়গায় আড্ডা দিতে থাকে। বন্ধুদেরকে পেয়ে সে হেব্বি খুশি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, তার পাশাপাশি লেখাপড়া করছে, আর তার পাশাপাশি টুকটাক মাস্তানি তো আছেই। রাতের আধারেই অন্ধকারে বেরিয়েছে এক হায়না রূপে, বেরিয়েছিল সে সব শক্তিধারীদের ধ্বংস করতে। ও হ্যাঁ, সে বাসা থেকে কেন বেরিয়েছিল সেটা বলতে তো ভুলে গেছি। চলুন তাহলে সেটাও শুনে আসি, কেন সে বাসা থেকে বেরিয়ে এসেছিল, আর কেনই বা সে বর্তমানে এই রাজশাহী শহরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেই নিজের সাথে লড়াই করছে। পরিবারের বড় সন্তান ফারুক, তার একটা ছোট বোন আছে, বোনটা এবার ইন্টারে পড়ছে, আর ফারুক অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হতো। লেখাপড়ার পাশাপাশি বেশ দাপট ছিল তার শহরে। ধীরে ধীরে সে একটা সংগঠন তৈরি করে গরিব মানুষকে সাহায্য করবে বলে। সে সংগঠনটা ধীরে ধীরে একটা গ্যাংয়ে তৈরি হয়। সেই গ্যাংটা ধীরে ধীরে একটা গ্যাংস্টার রূপে রূপান্তরিত হয়। রাতের আধারে, দিন দুপুরে সেখানে অলিতে গলিতে, আনাচে কানাচে, এখানে সেখানে যখন পায় অন্যায় করতে দেখলেই প্রকাশ্যে পৃথিবী থেকে সরিয়ে দেয়। প্রশাসন থেকে পুলিশ পর্যন্ত, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ এই গ্যাংয়ের মুখোপেক্ষী হতে পারেনি। তাই তো এই গ্যাংটা দাদাভাই হিসেবে পরিচিত হয়েছে। লেখাপড়ায় তেমন একটা ভালো ছিল না সে, তবে মানুষ হিসেবে খুবই ভালো ছে। ভার্সিটিতে কারোর সাথে সে অন্যায় হতে দিত না। গরিব দুঃখীদের সবসময় সাহায্য করত, তাদের পাশে থাকতো, তাদের ন্যায় বিচার, যে কোনো বিপদে আপদে মানুষের পাশে থাকার জন্য সর্বপ্রথম সেই তাদের পাশে দাঁড়াতো। তার পরিবারের কেউই জানতো না যে এই গ্যাংটার মাস্টার মাইন্ড সে নিজেই। সবাই ভাবতো সে সরল সাদা, এটাতে কেউ তাকে গালিগালাজ করলে কাউকে কোনো কিছু বলতো না। তবে রাতের আধারে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসে তাকে বুঝিয়ে দিত, শান্তশিষ্ট ছেলেগুলো কখনো বোকা হয় না, বরং তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করে। বুদ্ধিমানরা কখনো রেগে যায় না, তারা ঠান্ডা মাথায় রেখে শেষ খেলাটা শুরু করে, শেষ পর্যন্ত খেলে। ভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি মারামারিতেও পারদর্শী সে, কাউকে তোয়াক্কা করে না। একটা ছেলে তাদের আগের ভার্সিটিতে একটা মেয়েকে প্রতিনিয়ত ডিস্টার্ব করত। সেটি বড়লোক বাবার একমাত্র সন্তান ছিল, আর ছেলেটি ছিল ভার্সিটির 1 নম্বর ও শৃঙ্খল। সেই মেয়েদের উত্তপ্ত করতে ডিস্টার্ব করত, কাউকে সম্মান দিত না, সব সময় তার পাওয়ার তাকে খাটাতো, সব সময় পাওয়ারের অপব্যবহার করত। একদিন ভার্সিটিতে প্রবেশ করছে ফারুক বাইক স্ট্যান্ড করে তার বন্ধুদের সাথে দেখা করে, আড্ডা দিচ্ছে। বন্ধুদের সাথে হোসাইন বলে ওঠে, কি রে, তুই আজকাল কোথায় থাকিস? তোকে দেখা যায় না কেন শহরে? আরে পাগল, তেমন কিছু, তোরা তো জানিস আমরা কি কাজ করি, এত ব্যস্ত থাকি এটাই। একজনকে 33 ডিগ্রি দিতে হবে, 11,000 ভোল্ট দিতে হবে। ভার্সিটি তার পাওয়ারে অপকর ব্যবহার করে। রাতে ওকে সাইজ করে দিবি, সমস্যা নেই। কথাগুলো বলা শেষ হয়নি তার আগেই ভার্সিটির গেট দিয়ে তাকিয়ে দেখতে পায় বিজয় নামের ছেলেটা
আজকেও মেয়েদের ডিস্টার্ব করছে। ভার্সিটির গেট দিয়ে একটা মেয়েকে প্রবেশ করছিল। মেয়েটির বুক থেকে ওনারা টেনে নিয়ে বলে ওঠে বিজয়। কিরে সুন্দরী, আজকে আমার ভালোবাসা স্বীকার করবি নাকি নিজের পতন নিজের চোখের সামনে দেখবি? এসব বলছে আর ওনাটা নিয়ে টানাটানি করছে ছেলেটি। এমন সময় ফারুক খেলা করে মেয়েটি লজ্জা মাথায় নিচু করে নেয় আর ছেলেটি তাকে নিয়ে মজা নিচ্ছে। এমন সময় চারিদিক দিয়ে মানুষ বের করতে থাকে। ছাত্রছাত্রীরা আশেপাশ দিয়ে তাকে ঘিরে ফেলতে শুরু করে। কেউ কোনো কথা বলে না, সবাই শুধু দেখছে, কিন্তু সাহস করে কেউ বিজয়ের সাথে কথা বলে না। মেয়েটির অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে আছে। এমন সময় মেয়েটির জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে বিজয় আর বলে ওঠে, কিরে, তুই সবার সামনে আমায় থাপ্পড় মারিস, আমার গায়ে হাত দিস, আজকে তোর এমন অবস্থা করব যেটা তুই ভাবতেও পারবি না। এবার বিজয় নামে ছেলেটিকে ধীরে ধীরে মেয়েটিকে অপমান করার জন্য তার সাথে অসভ্যতামি শুরু করতে থাকে। মেয়েটি এক পর্যায়ে তার অসভ্যতাগুলো সহ্য করতে না পেরে ভার্সিটির 10 তলার ভবনের ওপরে উঠে নিচে ঝাঁপ দিয়ে সাথে সাথেই মেয়েটি নিচে পড়ে প্রাণ বেঁচে গেলেও তার হাত পা মেরুদণ্ড ভেঙে যায়, যার কারণে সে আর কোনোদিনই হাঁটাচলা করতে পারবে না। বেঁচে থেকেও মৃত হয়ে থাকবে পরিবারের ওপর বোঝা হিসাবে। এটা দেখে ফারুক সহ হোসাইন তাদের আরও বন্ধু দূরে দাঁড়িয়ে আছে। সেখানে ছেলেটি ভয় পেলেও পালিয়ে যেতে নিলে ফারুক বিজয়কে ধরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ফারুক সহ তার বন্ধুগুলোকে উদম কেলানি দিতে থাকে। এই পর্যায়ে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে বিজয়কে। এমন পর্যায়ে রাগের মাথায় হকি স্টিক দিয়ে মারতে মারতে তার মাথা ফাটিয়ে ফেলে বিজয়ের এতগুলো মার সহ্য করতে না পেরে সেখানেই মরে যায়। এই ভিডিওটা ছড়িয়ে পড়ে সব জায়গায়। হৃদয়ের বাবা, ফারুকের বাবা অনলাইনে কাজ করছিল। তখন এই ভিডিওটা দেখে নিজের ছেলেকে গুন্ডাদের মতো মারপিট করতে দেখে ভীষণ ঘাবড়ে যান তিনি। ফারুক বাড়িতে গেলে তাকে অনেক বকাঝকা করে ধীরে ধীরে ফারুকের আসল পরিচয় মানুষের সামনে চলে আসে। অর্থাৎ সেই শহরের সব মানুষ জানে যে ফারুক আসলে কুখ্যাত দাদাভাই। আরও কি, ওর বাবা বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু তার মার জন্য পারেনি। তাকে সময় দিয়েছিল ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো হতে সে পারেনি। একদিন সে নিজের ভার্সিটি থেকে বাসায় ফিরছিল, তখন সে দেখতে পায় তার ছোট্ট বোনকে রাস্তার কিছু বকাটে ছেলে, প্রভাবশালী ব্যক্তিদের কয়েকটা বিগড়ে যাওয়া বাবার ছেলে, পরিবারের অকল্যাণ ডেকে আনা কিছু কুলাঙ্গার ছেলে তার বোনকে ডিস্টার্ব করছে। এটা দেখে ফারুক সহ হোসাইন, রাফাত, তুতে, মামা, শামীম মোল্লা, তৌফিক, জাহাবরুল, আবদুল্লাহ, বিএস, শাফি, রহিম, ফরিদ, হাবিব, সাতার, খালেক, মালেক, জাব্বার, রহিম, করিম, সাতার সাথে সবাই অনেকগুলো মোটরসাইকেল থেকে নামে। ফারুকের ছোট বোনকে দেখে দৌড়ে চলে আসে ফারুকের কাছে, তারপর বলে ওঠে, ভাইয়া আমাকে বাঁচাও, দেখো ওরা শুধু আমাকে প্রত্যেকদিন ডিস্টার্ব করে, যাওয়ার সময় ডিস্টার্ব করে, আসার সময় ডিস্টার্ব করে, আর আজে বাজে কথা বলে। তোদের এত বড় কলিজা? তারপর ফারুক সহ হোসাইন, রাফি, রাফাত, তুতে, মামা, শামীম, মোল্লা, তৌফিক, জাবরুল তাদের সবাইকে ধরে এক করে মারতে থাকে। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে ছেলেগুলো। এরকম করুণ অবস্থা দেখে এবার ফারুকের বোন বলে ওঠে, ভাইয়া ওদেরকে ছেড়ে দাও, আর মেরো না ভাইয়া, ওদেরকে মারলে ওরা মরে যাবে, বাবা বাসে বকবে, চলো ভাইয়া বাসে ফিরে যাই, ওদেরকে ছেড়ে দাও এবারের মতো ভাইয়া। তোর এত বড় সাহস, তুই কার বোনের দিকে নজর দিয়েছিস তুই নিজেও জানিস না। আজকে তোরে এমন অবস্থা করব যেটা তুই সারা জীবন হুইল চেয়ারে বসে অনুভব করতে পারবি। কথাটা বলে ছেলেটি দুহাত ভেঙে দেয়, গগন কাঁপানো চিৎকার দেয়। এই চিৎকার যেন আশেপাশের মানুষগুলো ভিড় জমায় সেই স্থানে। এতগুলো মানুষ জড়ো হয়ে গিয়েছে যা বলার বাইরে। পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে ছেলেটির আবারও 2 পা ভেঙে দেয়। ছেলেটি শুধু সামনে গরুর মতো চিৎকার করছে। যেমন কোনো ছাগলকে জবাই করলে জবাই করার আগে ছটফট করে, ঠিক তেমনই হাত পাগুলো ভেঙে দেওয়ার সাথে সাথেই ছেলেটি যেন গলা কাটা পাঠা ছাগলের মতো ছটফট করছে। তারপর ফারুক তার বন্ধু সহ তার বোনকে নিয়ে চলে যায়। ছেলেটি সেখানেই পড়ে থাকে। ছেলেটির পরিচিত একজন তার বাবাকে ফোন করে। তার বাবা দ্রুত পুলিশ নিয়ে আসে সেখানে এবং কমপ্লেন করে, অর্থাৎ কেস করে ফারুকের নামে। ফারুককে থানায় নিয়ে আসা হয়। তাকে ছাড়ানোর জন্য তার বাবা আসে থানায়। তার বাবাকে আসতে হয়েছে বলে তার বাবার অনেক অসম্মান হয়েছে, কারণ এই শহরের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি তিনি। পুলিশের কাছে গিয়ে ছাড়িয়ে নিতে আসতে হয় ফারুককে। ফারুককে নিজেকে থানা থেকে বের করে আনতে পারত, কিন্তু তার আগে তার বাবা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। বাড়িতে এনে তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে ওঠে, তুই একটা মাফিয়া, একটা মস্তান। তোর মতো কুলাঙ্গার ছেলেকে কিনা
আমরা জন্ম দিয়েছি? তোর জন্য আজকে আমাকে থানায় সবার সামনে অপমানিত হতে হয়েছে। তোকে এর আগে বলেছিলাম ভালো হয়ে যেতে, কিন্তু তুই ভালো না হয়ে আরও হয়েছিস নষ্ট, গুন্ডা, মস্তান। বাবার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। আয়রাত কোনো কিছু বলতে যাবে, কিন্তু তার বাবা কথাগুলো শুনতে চায় না। তার বাবা আবার বলে ওঠে, তোর মতো কুলাঙ্গারকে আমি আর এই বাড়িতে দেখতে চাই না। যেদিন তুই মানুষের প্রতিষ্ঠিত হয়ে বাড়িতে ফিরতে পারবি, সেদিনই বাড়িতে তোর জন্য এই বাড়ির দরজা খোলা থাকবে। আজ থেকে এই বাড়ির ভাত, ভরণ পোষক যাবতীয় সম্পর্ক তোর সাথে বিচ্ছিন্ন করা হলো। তোকে আমি ত্যায্য পুত্র করলাম। তুই এই মুহূর্তে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি। তবে যেদিন প্রতিষ্ঠিত হতে পারবি, সেদিন তুই আমাদের কাছে ফিরবি। তার আগে তোর মুখটাও আমি দেখতে চাই না, কুলাঙ্গার কথাকার। কথাগুলো বলে ঝাড়ি দিয়ে চলে যায় কোটিপতি লাখপতি মোস্তাফা সাহেব। শারমিনা বেগম কেঁদেই চলেছেন। নিজের আদরের ছেলেটা কিনা আজকে তাদের ছেড়ে চলে যাবে। ফারুক আর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। তারপর এই ঘটনার অন্যদিকে আয়াত তার বাবাকে এক এক করে সব ঘটনা খুলে বলে, কী কারণে ছেলেটার হাত ভেঙে দিয়েছিল তার ভাই। এটা শুনে খানিকটা হলেও অনুতপ্ত হয় মোস্তফা হোসেন, কিন্তু ছেলে একটা মস্তান হয়েছে, এটা তিনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে তানিয়া বেশ রেগেছিল ছেলেটার ওপর। ছেলেটা কেন তার দিকে ক্লাসরুমে ড্যাব ড্যাব করে চোখ নিয়ে তাকিয়ে থাকবে। তানিশার বোন তাফিয়া বেশ মজা নিচ্ছে। তার বোনের কাছে তার বোনকে ছেলেটার সাথে কথা বলে জ্বালাচ্ছে। তানিয়া বলে ওঠে, তাসফিয়া, তোকে কিন্তু মারবো এবার এক ঘুষি। ছেলেটাকে তো আমি কালকে উচিত শিক্ষা দেব। যদি আমার দিকে শুধু তাকিয়ে থাকবে না, ও জানে না আমি এই শহরের হাইকোর্টের জজ সাহেবের মেয়ে। আমার দিকে তাকালে কি হতে পারে সেটা তাকে কালকে বুঝিয়ে দেব, বুঝেছিস? ওকে, ঠিক আছে, কালকে কি করতে পারিস দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখিয়ে দিব আমি পারি কি না পারি। তোকে পারলে ভিডিও করে দেখাবো, তুই তখন মন দিয়ে দেখিস। এই বলে চলে যায় তানিয়া কোথাও। অন্যদিকে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। রাত 9টা বাজে। অমাবস্যা পূর্ণিমা থাকায় আজকে আকাশে না উঠেছে তারা আর না উঠেছে চাঁদ। রাস্তার দুই দিক দিয়ে গাছের সারি, পুরো রাস্তাটা বেশ অন্ধকার। শুধু দেখা যাচ্ছে জোনাকি পোকার 0 বাল্বের বাতি। গ্রামের এলাকা থাকায় পুরো রাস্তা ফাঁকা। ছুরি হাতে নিয়ে তারা করছে একটি ছেলে আর একটি ছেলেকে। ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য অঝরে ছুটছে। দৌড়াতে দৌড়াতে ছেলেটি হারিয়ে গেছে। পেছনে সেই আগন্তুকটি ধারালো ছুরি নিয়ে দৌড়াচ্ছে। ছেলেটির গলা শুকিয়ে গেছে। ছেলেটি আর দৌড়াতে পারে না। আগন্তুকটি বুঝতে পারে, একটা পাথর তুলে ছুঁড়ে দেয় ছেলেটির মাথায়, গিয়ে লাগে। সাথে সাথে ছেলেটি সেখানেই পড়ে যায়। আগন্তুকটি আর কোনো কথা ছাড়াই তার দুপা শরীর থেকে আলাদা করে দেয়। ছেলেটির সাথেই এক গগন কাঁপানো চিৎকার দেয়। পুরো রাস্তাটা ফাঁকা থাকায় এবং এলাকা দূরে থাকায় কারো কানে ছেলেটির কান্নার আওয়াজ পৌঁছায় না। আগন্তুকটি কি তার চোখের সামনেই পা দুটোকে কেটে ফেলে টুকরো টুকরো করে। কাটা পা দুটো থেকে লাল রক্ত গোলা গোলা করে গড়িয়ে পড়ছে। তাতে রাস্তায় থাকায় রাস্তাটা যেন লাল রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে এক সমীন রূপে। আগন্তুকটি এবার হাসতে হাসতেই বলে ওঠে, হাহা, কিরে শালা বানরের বাচ্চা, তুই জানিস আমি কে? আমি তোকে বারবার সাবধান করিয়েছি আমার ছেলেদের হাত দিয়ে, কিন্তু তুই আমার কথা শুনলি না। ভাই আমার ভুল হয়ে গেছে। আমি শ্রম দিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, ট্যাক্সি চালিয়ে খাবো, অন্যের বাড়িতে থালা বাসন ধুয়ে খাবো, কিন্তু আর এই জঘন্যতম কাজ করব না। এবারের মতো ছেড়ে দিন, আমাকে একটা সুযোগ দিয়ে দিন। আগন্তুকটি ওর কথা শুনে হো হো করে হাসতে থাকে। তার এই হাসিতে যেন আকাশ বাতাস জমিন পশু পাখি কীট পতঙ্গ ফুল ফল জড়বস্তু ধুলোময় মাটির সব যেন ভয়ে জড়সড় হয়ে এক কোনায় গিয়ে কাঁপছে। আগন্তুকটি বলে ওঠে, আরে তুই ভুলে গেছিস এই দাদাভাই সুযোগ মাত্র একবারই দেয়, দ্বিতীয়বার না। তুই তোর জীবনের কামরাউন্ডটা এখান থেকে শেষ করলি। গুড বাই। কথাটা বলে শেষ করা যায়নি, তার আগেই তার পায়ের হাঁটুর ওপরে ছুরি দিয়ে একদম গেঁথে দেয়। ছুরি এফোর ওফোর হয়ে যায় এবং তার পা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ছিঁড়ে দুখণ্ড করে দেয়। দুই পায়ে দুখণ্ড করে দেয়। ছেলেটি শুধু সেখানেই ছটফট করছে। তারপর ছেলেটির মুখের ভেতরে হাত ঢুকিয়ে জিহ্বাটাকে টেনে বের করার আগে গলার ওপরে বুকের ওপরে চড়ে বসে। তারপর বুকের ওপরে খারাপভাবে পা দিয়ে মুখের ভেতর থেকে জিহ্বাটাকে টেনে বের করে নিয়ে আসে। জিহ্বাটাকে এক হাতের মতো করে নিয়ে আসে।
তারপর ধারালো সেই ছুরি দিয়ে জিহ্বাটাকে কেটে ফেলে, সাথে সাথেই মুখ থেকে রক্ত ভেসে যায়। ছেলেকে খুব যন্ত্রণার সাথে মৃত্যু দিচ্ছে আগন্তুকটি। তারপর ছেলেটির বুকের ওপর ছুরি দিয়ে আঘাত করা, হাত দিয়ে বুকটাকে চিরে দেওয়া, তারপর বুকের ভেতরে হাত ঝুঁকিয়ে তার সেই কলিজাটাকে বের করে নিয়ে আসে আর হু হু করে হাসতে থাকে। কারণ সে জানে মানুষের কলিজাটাই আসল জিনিস। এই কলিজাটার জন্যই মানুষ তার ক্ষমতা পাওয়ার অনেক কিছু ব্যবহার করে। কলিজাটাকে নিয়ে নিজে বের করে নিয়ে আসে। সাথে সাথে ছেলেটি ছটফটাতেই থাকে, কিন্তু এখনো মরেনি। মরমর অবস্থা। তারপর ছেলেটির বুকের ভেতর কিছু পাথরের টুকরো ঢুকিয়ে দেয়, অনেকগুলো হকি স্টিক দিয়ে আঘাত করে। ছেলেটি এগুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে প্রস্রাব পায়খানা করে দিয়ে সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আগন্তুকটি সেখানে এক অতৃপ্তিময় হাসি দিয়ে বেরিয়ে পড়ে তার সেই নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ছেলেটির লাস্টিকে রাস্তার মাঝখানে ভালো করে শুয়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে আগন্তুকটির কোনো এক নাম্বারে ফোন দিয়ে সাথে সাথে 10টা প্রাইভেট জ্যাক কালো কার চলে আসে। এক একটা করে কার আগন্তুকটিকে কারে বসে, সেই কারটা 70% সোনা দিয়ে তৈরি করা। আগন্তুকটি সেই সোনার গাড়িতে করে চলে যায় তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন গল্পটা হচ্ছে তাই কি? ভাববেন না, গল্পটা ইন্টারেস্টিং। তা তো কেবল শুরুতে যে মার্ডারটা করেছিল সে কেন, তাহলে এই শুনুন। ভার্সিটিতে যখন প্রথম প্রবেশ করে ফারুক, তখন তার প্রথম দেখায় ভালো লেগে যায়। তাই তাকে অনুসরণ করতেই অনুভব করতে থাকে, তাকে নিয়ে ভাবতে থাকে। আর তার ভাবনায় শহরে ঢুকে ব্যাঘাত ঘটিয়েছিল সেই ছেলেটি, নীরব নামে ছেলেটি। সে যে কারণে হত্যা করেছিল সেটা হলো তানিয়া এই ভার্সিটিতে পড়ে। মধ্যবিত্ত ঘরের একটি ছেলে নীরব পড়ালেখায় ভালো ছিল, দেখতে তেমন স্মার্ট না হলেও দেখতে বেশ মায়াবী। সে বারবার ভালোবাসার কথা বলে তানিয়াকে বিরক্ত করত, ডিস্টার্ব করত, তার হাত ধরতো, তাকে রাস্তায় আটকাতো। এটা বিরক্ত বোধ করতো তানিয়া, তাকে বারবার বলতো সেটাকে ভালোবাসা না, পছন্দ করে না। কিন্তু নীরব কোনো কথাই শুনতো না। এসব কিছু দেখেছিল, শুনেছিল, ভেবেছিল, বুঝেছিল, কিন্তু কোনো কথাই বলেনি ফারুক। ভেবে নিয়েছিল যদি তানিয়া নীরবকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে আর তানিয়াকে নিয়ে ভাববে না। কিন্তু তানিয়া তো তাকে ভালোবাসে না। এমনকি একদিন নীরবের কাছে ফারুক গিয়ে বলেছিল, এই যে ভাইয়া, এদিকে একটু আসবেন, আপনার সাথে কিছু কথা ছিল। ফারুকের কথা শুনে ছেলেটি ফারুকের কাছে যায়, অর্থাৎ নীরব ফারুকের কাছে যায়। তারপর বলে ওঠে নীরব, বলেন কি জানতে চান ভাই আপনি আমার কাছ থেকে? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তেমন কিছু না, আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন। ওকে ঠিক আছে বলেন, যদি মানার হয় তো মানবো, শোনার হলে শুনবো। আপনি তানিয়াকে বিরক্ত করে ছেড়ে দেন, কারণ আমি তানিয়াকে ভালোবাসি আর তানিয়া আপনাকে ভালোবাসে না। তুই ভাবলি কি করে? তোর কথায় আমি ছেড়ে দিব তানিয়াকে? তুই জানিস তানিয়াকে? তানিয়া হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে, যাকে বিয়ে করলে রাজকুমারী সহ পুরো রাজত্বটাকে পাওয়া যাবে, আর তুই বলছিস তাকে ছেড়ে দিতে? নীরব নামে ছেলেটির মুখে এই রকম কথা শুনে খানিকটা বিচলিত হয়ে পড়ে, বুঝতে পারে না সে কি বলতে চাচ্ছে বা বলার মানেটা কি। তাই ফারুক বলে ওঠে, জি ভাই, আমি আপনার কথা বলার মানেটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। শোন তাহলে, আমি তানিয়াকে কেন ভালোবাসি কথাটা বলে তাকে বারবার কেন বিরক্ত করি। আসলে আমি তানিয়াকে নয়, তানিয়ার বাবার সেই ধন দৌলত সম্পত্তিটাকেই ভালোবাসি। তানিয়াকে বিয়ে করার মূল উদ্দেশ্য নয়, তানিয়ার সম্পত্তিগুলোকে নিয়ে লুটে খাওয়াটা মূল উদ্দেশ্য। ভালো করে কথাটা বুঝেছিস? এত কিছু বলার পরেও তুই যদি আমার আর ওর মাঝখানে আছিস, অর্থাৎ তানিয়া আর আমার মাঝখানে আসিস, তাহলে তোকে শিকড় থেকে মাটি পর্যন্ত উপড়ে ফেলবো। কথাটা বলে চলে যায় নীরব নামের ছেলেটি। ফারুক হা করে সেদিকে তাকিয়ে থাকে। সে একটা মুচকি হাসি দিয়ে কি যেন ভেবে কাউকে ফোন করে আর সেখান থেকে হাসি দিয়ে বেরিয়ে পড়ে। তারপর ঘটনা তো আপনারা সবাই জানেন, তাই নতুন করে আর বললাম না। ফারুক প্রতিদিন ভার্সিটিতে শুধুমাত্র তানিয়াকে দেখবে বলেই আসে, আর তার বাবাকে দেওয়া কথা রাখবে বলেই পড়াশোনার পাশাপাশি সে মন দিয়ে তার ভালোবাসার মানুষটাকেও দেখে। আজকে এক অন্যরকম মায়া ভরা চোখে তাকিয়ে আছে ফারুক মেয়েটির দিকে। মেয়েটি নিজের দিকে তাকিয়ে থাকলেও দেখে এবার নিজের সিট ছেড়ে দিয়ে এসে পলাশকে তুলে নিয়ে সেখানে বসে পড়ে আর হাতে চিমটি কেটে বলে ওঠে, এই ছেলে, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? জীবনে মেয়ে দেখোনি? যেভাবে হা করে আমার দিকে দেখছো, পুরো ক্লাস তোমার দিকে তাকিয়ে আছে। আর
তুমি আমার দিকে, আর তুমি যেভাবে মুখটা হা করে আমার দিকে দেখছো না, একটা মশা তোমার ভেতরে গেলে তোমাকে আর বাঁচানো যাবে না। ফারুক হা হয়ে শুধু কথাগুলো শুনছে, কোনো কথা বলে না। এটা দেখে তানিয়া আবার বলে ওঠে, ধুর, তোর সাথে কথা বলাই বেকার। জানি না কোথা থেকে পাবনার পাগলগুলো রাজশাহী ভার্সিটিতে আসে, মনে হয় মাথাতে সমস্যা আছে। এত কথা বলি শুধু হা করে তাকিয়ে থাকে, ঢং দেখলে বাঁচি না। তানিয়া সেখান থেকে চলে যায়। কোনো মতে ক্লাসগুলো শেষ করে সন্ধ্যায় বেরিয়েছে ফারুক, তখনই পেছন থেকে একটা ছেলে তার সাথে ধাক্কা খায়। ফারুক ভালো করেই তাকিয়ে দেখতে পায় তার পেছনে আরও 3টে ছেলে। এবার ফারুককে জড়িয়ে ধরেই বলে ওঠে, ভাই ভাই আমাকে বাঁচান ভাই, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমার মাকে মেরে ফেলেছে, আমার বাবা নেই, ওরা আমাদের বাড়িতে প্রতিদিন আসতো, কিন্তু আজকে আমার মাকে ওরা মেরে ফেলেছে, আমি দেখে ফেলি ওরা আমাকে মারতে এসেছে। তোদের বাড়িতে ওরা কি করতো তুই জানিস? আমি তো জানি না ভাই, তবে মা আমাকে একটা এতিমখানায় রেখে দিন, বাড়ি নিয়ে আসে, সন্ধ্যা হলে আমাকে নিয়ে যায়, আর সন্ধ্যার সময় এই লোকগুলো আমাদের বাড়িতে থাকে, আবার সকালে চলে যায়। ফারুক বুঝে যায় যে তার মা আসলে কি করে, তার মা যে আসলে নিশিরাতে সেই মায়া ভরা মাতাল করা পড়ি। ফারুক সবটা বুঝে গিয়েছে। ফারুক বলে ওঠে, দেখ ভাই, তোরা ওদের সাথে কি করেছিস, এখন ছেলেটাকে ছেড়ে দে। দেখ ভাই, আমি শান্ত হয়ে বলছি, আমি কোনো ঝামেলা চাই না। তুই ঝামেলা চাস না বলতে কি বুঝতে চাচ্ছিস? হ্যাঁ, ঝামেলা করলে তুই আমাদেরকে মারবি, আমাদেরকে মেরে ফেলবি। যদি কোনো কথা বলছিস তাহলে তোকে এইখানে মেরে পুঁতে রেখে ছেলেটাকে নিয়ে যাব সাথে করে। তাই ওকে আয়। ফারুক কথাটা বলার সাথে সাথেই ছেলেগুলো এগিয়ে আসে সেই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটাকে নিয়ে যেতে পারে না, কেননা তার আগেই ছেলেগুলো 2 পায়ে 4টা বুলেট এসে ভেদ করে এফুর ওফুর হয়ে যায়। দিন দুপুরে হঠাৎ করে এমন হয়ে মানুষের ভিড় লেগে যায়। ছেলেটিকে যেন কারো গাড়ি থেকে কালো পোশাকধারী কিছু মুখোশধারী লোক এসে সেই জন্য ছেলেকে তুলে নিয়ে চলে যায়। হঠাৎ এমন হতে কেউ কিছু বুঝে উঠতে পারে না। ভয়ে সবাই সেই জায়গায় দ্রুত ত্যাগ করে। পুলিশ খবর পেয়ে সেখানে দ্রুত চলে আসে, তো পুলিশ আসার আগেই সবাই সেখান থেকে সরে যায়। ছেলেটাকে নিয়ে ফারুক এক গাছের নিচে বসে। ছেলেটি বলে ওঠে, ভাই এটা কি হলো, আমি তো কিছু বুঝলাম না, ছেলেগুলোকে গুলি করলো আর ওদের ধরে বা নিয়ে গেল। ফারুক শুধু হাসে। ফারুক কোনো কথাই বলে না। ফারুকের এই মুচকি হাসিতে লেগে আছে অনেকগুলো রহস্যময় অজানা কিছু, অজানা ধাতুর গল্প। ফারুক এবার হাসি দিয়ে কোনো কিছু বলবে তার আগে ছেলেটি বলে ওঠে, কি ভাই তুমি এভাবে হাসছো কেন, আমি কি হাসার কথা বললাম? ফারুক আবারও মুচকি হাসি দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, তোর মাকে ওরা হত্যা করেছে তাই না? তুই নিজে প্রতিশোধ নিতে চাস? যদি তোর মায়ের খুনের প্রতিশোধ নিতে চাস আমার সাথে চল। ছেলেটি কোনো কথাই বলে না। ছেলেটার হাতটা ধরে রওনা দেয় ফারুক তার এক ভয়ঙ্কর অজানা দেশে, অজানা গন্তব্যের, ইহকালের জাহান্নামের স্বরূপ এক ভয়ঙ্কর স্থানে। সেখানে পরকালের শান্তি ইহকাল দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পায়ে হেঁটে তারা সেই গন্তব্যের কাছে চলে আসে। মানুষ যাতে তাদেরকে সন্দেহ না করে সেজন্য একটা রিক্সা নিয়ে সেই পরিত্যক্ত স্থানের ভেতরে প্রবেশ করে। পুরোটা গাছগাছালি এবং ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। বাইরেটা দেখতে যতটা নয় ভয়ানক, ভেতরটা ততটাই অপরূপ সুন্দর। ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় ছোট্ট ছেলেটি। সেই দুজন ব্যক্তিকে উল্টো ঝুলিয়ে হাতে পায়ে রশি দিয়ে নারিকেল গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তাদের শরীরে কোনো কাপড় নেই, বেধরমভাবে পিটাচ্ছে তাদেরকে। চাবুকের আঘাতে শরীরের চামড়াগুলো ফেটে গড়গড়িয়ে রক্ত পড়ছে শরীরের ফাটল জায়গাগুলো থেকে। ছেলেটি আর এগিয়ে আসে। ছেলেগুলো শুধু চিৎকার করছে একটা ব্লেডের বাড়ির আঘাতে। তারা জানে না কার সাথে টক্কর নিয়েছিল, কার সাথে তর্ক করেছিল। ছেলেটি কোনো কিছু বলে ওঠার আগেই ফারুক ছোট ছেলেটিকে বলে ওঠে, আমি কে সেটা জানার প্রয়োজন নেই তোর, তোকে যেটা করতে বললাম সেটা কর, এই নিয়ে ধর। তারপর ছেলেটির হাতে একটা ধারালো চিরুনির মতো দাড়ওয়ালা চিরুনির মতো একটা লোহার চিরুনি দেয়। ছেলেটি সেটা নিয়ে ছেলে দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তাদের মুখের ভেতর সেই চিরুনির দাড়ওয়ালা লোহার তৈরি চিরুনিটা মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে ছেলেটি মারে এক টান। সাথে সাথে গালের মাংসগুলো ছিঁড়ে চলে আসে বাইরে। এইভাবে খুব নৃশংসভাবেই শাস্তি দেয়। উল্টো করে ন্যাংটা করে ঝুলিয়ে দেওয়ায় কারণে সব কিছু তাদের দেখা যায়, বোঝা যায়। সেই
চিরুনিটা দিয়ে শরীরে আঁচড় দিতে থাকে। এক পর্যায়ে আঁচড়গুলো সহ্য করে উঠতে পারে না ছেলে দুটি, কিন্তু তাদের চিৎকার বাইরে যায় না, চার দেওয়ালের ভেতরেই বাধা অবস্থায় থাকে, কেননা পুরো সাউন্ড প্রুফ এলাকা। চিরুনি দিয়ে এইভাবে আঁচড়াতে তাদের শরীরের মাংসগুলোকে চিরে একাকার করে ফেলেছে ছেলেগুলি সেখানেই মারা যায়। ছোট ছেলেটি বলে ওঠে, ভাই আমি তোমার এখানেই থেকে যাব। আমি জেনে ফেলেছি তুমি কে, আমি চিনে ফেলেছি তুমি কে। আজকে ভাই ভীষণ নিজেকে খুশি লাগছে। পাপী হত্যাকারী সেসব নোংরা মানুষদের শাস্তি দিতে পারি। ছেলেটির মুখে এই কথা শুনে এবার মুচকি হাসি দিয়ে ফারুক আবার বলে ওঠে, জানিস কি, তোকে কিছু কথা বলি, মন দিয়ে শোন। আমার পরিচয় কি? তারপর ছেলেটিকে সব পরিচয় দেয়। আপনি তো আগেই শুনেছেন, তাই নতুন করে বললাম না। ছেলেটি তার সাথেই কাজ করবে বলে তার কাছেই থেকে যায়। দেখতে দেখতে ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে যায়। আজকে ভার্সিটিতে নবীনবরণ উৎসব। দেখতে দেখতে এখানে 2টা বছর কেটে গেল। আজকে তাদের ভার্সিটি থেকে চলে যেতে হবে, কেননা তাদের তো লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কেউ করতে চায় বিসিএস, তো বিসিএস করতে পারে। আজকে তাদেরকে বিদায় নেওয়ার জন্য শহরে ও দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হয়েছে। সাথে আজকে রেজাল্ট দেওয়া হবে, তাদের এতদিনের পরিশ্রম ও সফলতার সার্টিফিকেট দেওয়া হবে। ভার্সিটিতে সবাই উপস্থিত হয়েছে। রফিক, শফিক, জাহিদ, শহীদ, সালেক, মালেক, মরিয়ম, ফাতেমা, এমনকি কলেজের টপার তানিয়া কিন্তু উপস্থিত নেই। শুধু সেখানে ফারুক। সবাই তাকে খুঁজছে কিন্তু পায় না। তানিয়া ফারুককে একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু ফারুক কল রিসিভ করছে না। অন্যদিকে ফারুক চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা একটা ছেলের মুখে পানি ছিটা দেয়। সাথে সাথে ছেলেটি ঝাপসা চোখে তাকায়। ছেলেটি এক গগন কাঁপানো চিৎকার করে ওঠে, আকুতিমিকুতি করতে থাকে, কিন্তু ফারুকের কান পর্যন্ত পৌঁছায় না তার চিৎকার। ছেলেটি হাউমাউ করতে করতেই বলে ওঠে, ভাই আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমাদের সাথে বেইমানি করেছি, তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি যাকে যেখানে মারতে আসি তাকে সেখানে না মেরে আমার নিজ গন্তব্যের উদ্দেশ্যে কখনোই রওনা দেই না, বরং তার পর্বটা যেখানে খরচ চিহ্ন এঁকে দিয়ে আমি আমার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে নতুন করে রওনা দেই, আমার অজানা পথের উদ্দেশ্যে। ফারুকের মুখে এরকম কথা শুনে ছেলেটি কাঁদতে শুরু করে। ঘেমে একাকার, ভয়ে কোনো কথা বের হয় না। আসলে ছেলেটিকে মারার উদ্দেশ্য হচ্ছে ছেলেটি তাদের বিরুদ্ধে কথা বলেছিল ফারুকের দলটা ধ্বংস করে দেওয়ার জন্য। বাইরে দেশে শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। খবর পেয়ে ফারুক তার দলের ছেলেগুলোকে তাকে তুলে নিয়ে এসেছে আজকে এখানে তার ইতি পর্বটা শেষ করবে বলে। ছেলেটা বলে ওঠে, ভাই ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, এবারের মতো ছেড়ে দাও, নেক্সট টাইম থেকে আর করব না। ছেলেটি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইকেলের শিকগুলো নিয়ে চোখের মধ্যে ঢুকিয়ে দিয়ে পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়, বুকের ভেতর ঢুকিয়ে দেয়, পেটের ভেতর ঢুকিয়ে দেয়। এক কান দিয়ে শিক ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে নিয়ে আসে। এত অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটি শুধু চিৎকার করে এক পর্যায়ে ছেলেটির গলার মাথায় আরও বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে এফোর ওফোর করে দেয়। ছেলেটি এত অত্যাচার সহ্য করতে না পেরে সামনে থাকা ছুরিটা নিয়ে নিজেই নিজের গলায় চালিয়ে দেয়। পিঙ্কি কেটে তাজা লাল রক্ত গড়গড় করে বের হতে থাকে। আরও সব কিছু ঠিক করতেই চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রধান অতিথি উপস্থিত হয়। যে যার মতো করে ব্যস্ত ছিল, যে যার মতো করে বক্তব্য দিচ্ছে। পলাশ, তানিয়া, রফিক, শামীম, জাহিদ, জব্বার, মরিয়ম, আনিশা, তানিয়া, তাফিয়া সবাই ফারুককে ফোন দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে আসে। প্রিন্সিপাল স্যার হাতে মাইক্রোফোন নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানায় সাত্তার মেয়েকে। সাত্তার মিয়া মঞ্চে উপস্থিত হয়ে বলে ওঠে, সবাইকে ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে এই কলেজের সাথে পরিচিত। আমি দেশের বাইরে ছিলাম বিজনেসের কাজ ছেড়ে আমি তোমাদের ভালোবাসি বলে এই ভার্সিটিতে উপস্থিত হয়েছি। এত ব্যস্ততার মধ্য দিয়ে তোমাদের আগামী প্রজন্ম এবং ভবিষ্যৎগুলি খুব সুন্দর কাটুক, ভালো থাকুক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমরা নতুন কোনো কিছু করে দেশটাকে এবং দেশের মানুষগুলোকে উজ্জ্বল সবুজের শস্য শ্যামল ক্ষেতের মুখ দেখাও। আমি বেশি কিছু বলতে চাই না বা বলতে পারি না। তোমাদের জন্য ভালোবাসা ছিল, আছে, থাকবে। আমি যেমন সহযোগিতা করে এসেছি করব। তোমরা আমার জন্য দয়া করিও। এই বলে মাইক্রোফোনটা রেখে দেয় সাত্তার মিয়া। প্রিন্সিপাল মাইক্রোফোনটা হাতে নিয়ে তারাও কিছু বক্তব্য দেয়। ছাত্রছাত্রীরা তারাও বক্তব্য দেয়। অনেকে মুগ্ধ হয়ে শুনছে, অনেকের অভিভাবকগুলো এসেছে, অনেকে ইনভাইট করা হয়েছে। সবাই সবার বক্তৃতা দেয়।
এক পর্যায়ে স্টুডেন্টদের সাফল্যের সার্টিফিকেটগুলো হাতে তুলে দেওয়ার জন্য, সাথে সে ফার্স্ট হয়েছে তাতেও পুরস্কারটা দেওয়ার জন্য সাত্তার মিয়াকে সে ছেলেটা নিজের মুখে যে নামটা বলে এবং তার হাতে যেন পুরস্কারটা তুলে দেয়, সেজন্য প্রিন্সিপাল তাকে অনুরোধ করে মাইক্রোফোনটা হাতে তুলে দেয়। আবার বলে ওঠে, ভার্সিটির এবার ফার্স্ট যে হয়েছে তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি সেই নামটি হলো ফারুক ইবনে ফারুক হাসান। নামটা বলে এবং শুনে বেশ বিচলিত হয়ে যায় সত্তার মিয়া, কেননা এই নামটা অন্যদিকে ফারুক দৌড়ে এসে উপস্থিত হয় সেখানে শুনতে পাই তার নামটা স্টেজের দিকে না তাকিয়ে সোজা দৌড়ে স্টেজের উপরে দাঁড়িয়ে যায়। তারপর সামনে কি আছে তার দিকে না তাকিয়ে বলে ওঠে, দেরি হওয়ার জন্য আসলে একটা কাজে ফেঁসে গিয়েছিলাম। সাত্তার মিয়া তো সামনে ছেলেটির দিকে তাকিয়ে হতবাক চোখে তাকিয়ে আছে। কেউ কোনো কিছু বলছে না বলে দেখে ছেলেটির দিকে তাকায়। ছেলেটিও তো সেই দিকেই তাকিয়ে আছে, কেননা তার বাবা দাঁড়িয়ে আছে। আর তার বাবাকে দেখে কি বলবে, কোনো কিছু ভেবে পায় না। এই যে তার বাবা সাত্তার মিয়া কোনো কিছু না ভেবে ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, তুই বাড়ি ফিরে গেলি না কেন? তোকে না দেখতে পেয়ে তোর মা অসুস্থ হয়ে গেছে। তোকে না দেখতে পেয়ে তুই কেন ফিরে গেলি না? আমি জানিস তোকে খোঁজার জন্য কত লোক পাঠিয়েছি, কেউ তোর খবর দিতে পারেনি, আর তুই এখানে নিজেকে লুকিয়ে রেখেছিস। ফারুক কি বলবে কিছুই ভেবে পায় না। তবুও ফারুক নিজেদের কষ্টকে চেপে রেখে মৃদু হেসেই বলে ওঠে, আসলে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, আর যে নিজেকে লুকিয়ে ফেলে তাকে হাজারো খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না তাকে। কেউ কোনো কিছু বুঝে ওঠে না। হঠাৎ করে স্টেজে এসে তানিয়া বলে ওঠে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফারুক, উনি তোমাকে চিনে কি করে? উনি কি হয় তোমার? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তরগুলো দাও। ফারুক কোনো কথাই বলে না। পিনপিন নীরবতায় বিরাজ করছে চারদিকটা, যেন কালো আধারে মেঘে ছেয়ে গেছে। কেউ কোনো কিছু বলে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাত্তার মিয়া তার ছেলের দিকে। অবশেষে ফারুক বলে ওঠে, উনি আর কেউ না, মনে হচ্ছে আমার বাবা, যাদেরকে ছেড়ে আমি এই ভার্সিটিতে চলে এসেছি নিজেকে প্রতিষ্ঠিত করব বলে। আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই না, যে তানিয়া আর ফারুকের মধ্যে মিল হলো কি করে, তাই না? গল্পের সাথে থাকুন, সবটাই খোলসা করে দেব। তানিয়া বলে ওঠে, তার মানেটা কি? উনি দেশের একজন টপ বিজনেসম্যান, আর ওনার ছেলে তুমি কি করে হতে পারো? 2 বছর ধরে তুমি এখানে আছো, তুমি আমাদের কাউকে কোনো কিছু বলনি। ফারুক কোনো কথাই বলে না। ফারুককে কোনো রকম কথা বলতে না দেখে তার বাবা এবার মাইক্রোফোনটা হাতে নিয়ে সবাইকে শান্ত হতে বলে। তারপর সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ নীরবতার মধ্যে দিয়ে কেটে যায়। নীরবতা ভেঙে এবার বলে ওঠে সামাদ মিয়া, সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ও আমার ছেলে ফারুক। কিছু ব্যক্তিগত কারণে ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু ওকে আমি আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব। আজকে আমার ছেলে আমার মাথাটাকে উঁচু করে দিয়েছে, গর্বে আজ আমার বুকটা ভরে গেছে। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম এই কারণে, আর বলেছিলাম যেদিন সে প্রতিষ্ঠিত হতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে, সেদিন যেন সে আমাদেরই বাড়িতে ফিরে আসে। আজকে আমার ছেলে ওয়ার্ল্ডের টপার হয়েছে, একজন সে প্রতিষ্ঠিত ব্যক্তি। আমার ছেলেকে আজকে পর্যায়ে দেখে বুকটা আমার আনন্দ করে যাচ্ছে। সবার দোয়া কামনা করি যাতে আমার ছেলের ভবিষ্যৎ সহ আমি আমার ছেলের দেশের ভবিষ্যতে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি। সবাই কানাঘুষা শুরু করেছে, কেউ কোনো কিছুই বলে না। তানিয়া আবার বলে ওঠে, ফারুক, তুমি আমাকে মিথ্যা কথা বলেছ, তুমি আমাদের সকলকে মিথ্যা কথা বলেছ। যাই হোক, আঙ্কেলকে নিয়ে আগে আমাদের বাড়িতে যাবে, তারপর তোমাদের বাড়িতে আমিও যাব। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না, যেটা বলেছি সেটাই ফাইনাল। আপনি চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওকে ঠিক আছে আম্মু, তুমি আমাদের বাড়িতে যেতে চাও যেতে পারো, সমস্যা নেই, যেতে তুমি আমার ছেলে বন্ধু হও। ওকে ঠিক আছে আঙ্কেল। তারপর সেখান থেকে তাদেরকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। সেখানে গিয়ে অনেক কথা বলে, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করে এক পর্যায়ে ফারুক বলে ওঠে, বাবা, তোমাকে একটা কথা বলে রাখি, তানিয়া আমার বন্ধু নয়, আমার ভালোবাসা। ওকে আমি বিয়ে করে আমার ঘরের লক্ষ্মী করতে চাই। এত ভালো কথা, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ মানে আমার পছন্দ, ওকে বাড়িতে নিয়ে যায়। তোর আম্মু কি বলে দেখ, বাড়িতে অনেকদিন না যাওয়ায় তোর আম্মু তোর টেনশনে অসুস্থ হয়ে গেছে। শুধু আমি একা না, আমার সকল বন্ধুগুলো মিলে যাব।
ফারুকের কথায় সম্বোধন জানায় সামাদ আলী। অনেক কথাবার্তার পর তারা রওনা দেয় তারা নিজ শহরের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নির ফলে পৌঁছে যায় তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ ফারুকদের বাড়িতে। সেখানে গিয়ে মায়ের সাথে সাক্ষাৎ করে। ফারুককে দেখে তার মা কেঁদে ফেলে, জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর কাঁদতে কাঁদতেই বলে, কি রে বাবা, তুই এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি? এই মাটাকে কি একেবারে দেখতে আসবি না? এই তুই না আমাকে ভালোবাসিস। আমি মরে গেলে তোর হয়তো কষ্ট হবে না, তাই না রে? ফারুক তার মায়ের মুখে এইরকম কথা শুনে কেঁদে ফেলে, জড়িয়ে ধরে বলে, না মা, আমি তোমাকে খুব ভালোবাসি। সেদিন বাবা আমাকে বের করে দিয়েছিল বলে আজকে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। হয়েছে হয়েছে, তোকে আর নাটক করতে হবে না। অনেক নাটক করেছিস তুই। যদি ভালোবাসিস তাহলে আমাকে ছেড়ে যেতি না। আচ্ছা বাবা, এই মেয়েটাকে রে। সামাদ মিয়ার কোনো কথাই বলতে না দিয়ে তাদেরকে নিয়ে ভেতরে চলে যায়। তারপর এক এক করে সেখানে গিয়ে কি কি ঘটেছিল সবগুলো খুলে বলে, একসাথে সবাইকে মিলে। এটা বলে যে ফারুককে প্রিয় ভালোবাসার মানুষ হচ্ছে তানিয়া, তানিয়াকে পছন্দ করেছে। তার মা পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হবে দুই পরিবারের মতামত নিয়ে। আপনারা ভাবছেন হঠাৎ কি এমন হলো যে দুজনের মধ্যে ভাব বেড়ে গেল? চলুন তাহলে শুনে আসি কি করে তাদের বন্ধুত্ব থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে বিয়েতে রূপান্তরিত হতে চলেছে তাদের জীবন কাহিনী। দিনটা ছিল মঙ্গলবার, সময়টা ছিল সন্ধ্যা 7টার পর। রাস্তায় ভিড় থাকলেও খানিকটা শুনশানি ছিল। শপিং মলে থেকে মার্কেট করে বাসায় ফিরছিল ড্রাইভার এর গাড়ি করে দাঁড়িয়ে হঠাৎ রাস্তার কিছু বাজে বকাটে ছেলে পেলে তাকে আটকায়, বিরক্ত করে, অনেক খারাপ খারাপ কথা বলে, গায়ে হাত দেয়, মারার চেষ্টা করে। তার পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল ফারুক, দেখতে পায় একটা মেয়েকে অনেকে মিলে ডিস্টার্ব করছে। এটা দেখে সে সেখানে যায়া দেখতে পায় এটা আর কেউ না, তার সেই প্রিয় মানুষ। তার সেই হিরোদের স্টাইলে গিয়ে সবাইকে এক এক করে মারতে থাকে। এক পর্যায়ে কেউ একজন বাড়ি মারায় হাতটা কেটে যায়, তবে সেখানেই মেরে একাকার করে দেয়। তারপর সেখান থেকে ফোন নাম্বার নেওয়া, রাত জেগে কথা বলা, একে অপরকে সময় দেওয়া, বন্ধুত্ব তৈরি করা, বন্ধু থেকে একে অপরের প্রতি ভালো লাগা, তারপর ভালো লাগাটা তৈরি করে কাছে আসাটাকে উপেক্ষা করে এক নতুন সম্পর্কে আবার ধরে ভালোবাসাটাকে পরিপূর্ণ দেওয়ার জন্য এই বিয়ের পর্ব। পারিবারিকভাবে তাদের বিয়ের কথাবার্তা হয়ে যায়, দাওয়াত দেওয়া হয়ে গেছে, সবাই খুশি তাদের বিয়েতে। আনন্দ উৎসাহিত হয়ে যাচ্ছে চারিদিকে। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, টিয়া, কমলা রঙের রংধনু সাজিয়ে বাড়িটাকে ফুটিয়ে তুলেছে। দেখতে দেখতে বিয়ের গাড়িগুলো রওনা দেয় পাত্রীপক্ষের বাড়িতে। বিয়ের পর্ব শেষ করে তারা বাড়িতে ফিরে বাসর ঘরে বসে আছে। তা নিয়ে ঘরের ভেতরে ঢুকে ফারুক দরজা বন্ধ করে খাটের উপর চড়ে বসে ঘুমটা সরিয়ে কপালে চুমু খায় তানিয়ার। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। তানিয়া বলে ওঠে, যখন তোমায় বিয়ে করেছি ভালোবেসে রাখবো কাছে, সবটা উজাড় করে দেব তোমার কাছে। তোমায় ভালোবেসে যখন করেছি বিয়ে, সুখে রাখবো তোমাকে সারা জীবন আমার এই বাহু ডোরে। আবদ্ধ করে নিব নিজেকে তোমার কাছে উজাড় করে। তারপর দুজন হারিয়ে যেতে থাকে ভালোবাসার সাগরে। অর্থাৎ বিয়ের পর প্রথম বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে নিয়ে ভালোবাসা হয় আর কি। পরের দিন সকালে সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে, তখন একটা চিঠি আসে। পোস্টম্যান চিঠিটা দিয়ে চলে যায়। চিঠিটা খুলে দেখতে পায় ফারুক কি এসেছে। সবাই সেটা জানতে চায়। ফারুক বলে ওঠে, সরকারের পক্ষ থেকে আমাকে চাকরির অভিনন্দন জানিয়েছে। আমাকে বাংলাদেশের র্যাব বাহিনীর প্রধান কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়েছে। আমার জয়েনিং আর কিছুদিন পরে আছে। সবাই তো শুনে অনেক খুশি, সবার মুখে অনেক আনন্দ। তখন তানিয়া বলে ওঠে, চাকরি পেয়েছো ভালো কথা, কিন্তু পরিবারকে ভুলে গেলে তো হবে না। আরে না, আমি এখান থেকে চাকরি করতে পারবো পুরো ফ্যামিলিকে নিয়ে। তাই যেন হয়ে থাকে। চাকরি করতে গেলে এগিয়ে যেন পরিবারকে অবহেলার পাত্র যেন না বানিয়ে ফেলো। বেকার ছেলেটা সুখের সংসার দেখতে দেখতে বছর যায়, দিন যায়, শুধু সংসার তাদের কাটে। একদিনে দেশের সেবা করে আইনের মাধ্যমে, অন্যদিকে ঘাড় তারা গ্যাংস্টার মানুষদের তার পাওয়ারফুল দাদাভাই নামে পরিচিত সেই সুপার পাওয়ার দিয়ে শায়েস্তা করে। গল্পটা এখানে রেখে দিলাম। কেমন হয়েছে জানি না, রমজানের সারাদিন ব্যস্ত থাকার কারণে আর গল্প লিখতে পারি না বা লেখার ইচ্ছে থাকে না। একটু একটু করে গল্প লিখতে কখন যে গল্পের মধ্যে ঢুকে যাই নিজেও বুঝতে পারি না। আমি ভাবি আর এক করে ফেলি আর এক। তাই গল্প ভালো হয়ে থাকলে বাজে
কমেন্ট করবেন না, বরং কী রকম গল্প লাগবে তা কমেন্ট করে জানাবেন। শুরুতে যেভাবে সাপোর্ট দিতে, এখন আশা করি সেইভাবেই সাপোর্ট দেবে। তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। ভয়েস করতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু তোমরা গল্পগুলো শোনো না, এতে আমাদের খুব কষ্ট হয়। তোমরা আমাদের সাথে কথা বলতে চাও, অথচ আমাদের গল্প কেমন হয় সেটা তোমরা জানাও না, বা কেমন গল্প চাও সেটা আমাদের অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।